যে সোহরাব হাসান আপনাকে দিয়ে যেমনটা জানাচ্ছিলাম, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নিয়ে গত কয়েকদিন থেকেই গুঞ্জন ছিল যে শেষ পর্যন্ত তাদের আদালতে আনা হবে কিনা, এবং সব গুঞ্জন মিথ্যা করে দিয়ে তাদেরকে আদালতে হাজির করা হয় আজ। এবং বলা হচ্ছে সেনাবাহিনী এই বিষয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এবং সেই জন্য সেনাবাহিনীর এই সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আপনার কাছে জানতে চাই, তাদের এই সহযোগিতাকে আসলে কিভাবে দেখছেন আপনি? না, অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই সেনাবাহিনী বা সেনা কর্তৃপক্ষ তাদেরকে আদালতে সোপর্দ করেছেন। এর মধ্যে নানা রকম গুঞ্জন, নানা রকম কথাবার্তা তো ছিলই, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। কিন্তু বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এমন কোনো পদক্ষেপ কেউ নেবেন না, এটাই প্রত্যাশা। আবার বিচার প্রক্রিয়ার সময় কোনো সংস্থাকে বা বাহিনীকে জড়িয়ে কোনো রকম গুজব সৃষ্টি, সেটাও কাম্য নয়। একটা হচ্ছে যে বাংলাদেশ ভূখণ্ডের যেখানেই অপরাধ ঘটুক না কেন, এমনকি বাইরে ঘটলেও, তার জন্য যারা দায়ী, যারা অভিযুক্ত, তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো, এটি হচ্ছে আইনের শাসনের পূর্ব শর্ত। সেটি সেনাবাহিনীর সদস্য হোক বা সেনাবাহিনীর সদস্য না হোক। এখন যে প্রশ্নটি হয়েছে যে এর আগে মানবতা বিরোধী অপরাধ বলে গুম, খুন, এর আগেও তো সেনাবাহিনীর ইন সার্ভিসে যারা ছিলেন এরকম অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। তাদের ক্ষেত্রে কি হবে? এখন কেউ অভিযোগ করেনি বলে, যেমন ধরুন সেনা সমর্থিত সরকারের সময়, তখনও তো এই গোয়েন্দা সংস্থাগুলোর যারা পদাধিকারী ছিলেন তারা কি করেছেন এটা পরবর্তীকালে কিন্তু প্রকাশ হয়েছে এবং নানা রকম মানে অনেকের বিষয়ে অনেক কিছু তথ্য জানা গেছে। ওদের আইনের শাসন যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কিন্তু পূর্বাপর সব ঘটনারই জন্য যারা দায়ী তাদের জবাবদিহির আওতায় আনা উচিত। একটি প্রশ্ন এসেছে যে তারা যখন যারা অপরাধ করেছে, বিশেষ করে র্যাবের সদস্য হিসাবে, তারা তখন সেনাবাহিনীর সদস্য হলেও তারা দায়িত্ব পালন করেছে বেসামরিক সংস্থায়, এবং বেসামরিক সংস্থায় দায়িত্ব পালন করতে পারেন কিনা এটা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ একজন সেনা সদস্য তিনি যে পদেই হোক, তিনি কিন্তু সেনা আইনের অধীনেই কর্তব্য পালন করেন বা আছেন। কিন্তু যখনই বেসামরিক সংস্থায় চলে গেলেন, তখন কিন্তু আর সেটা সামরিক আইন, সেনা আইন থাকলো না। তো সবটা মিলে আমরা মনে করি যে যারা ভুক্তভোগী, যারা গুম খুনের শিকার হয়েছেন, তাদের প্রতিকার এটি হওয়া উচিত। একটা হচ্ছে যে যারা অপরাধ করেছে তাদের জন্য ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে, এবং রাষ্ট্রের যারা পরিচালক, সেটা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, তারা এই ঘটনা থেকে তাদের শিক্ষা নেবেন। আশা করি যে ভবিষ্যতে এইরকম অন্যায্য কাজ কেউ করবেন না। কারণ এখানে তো সেনা কর্মকর্তা, তাদের একটা তো আছে, তারা আদিষ্ট হয়ে করেছেন বা তারা নির্দেশিত ছিলেন। এখন নির্দেশিত এখানে একটা বিষয় আছে যে অন্যায় নির্দেশ মানে মানতে বাধ্য কিনা। আবার তিনি অধীনস্থ হিসাবে উপরওয়ালার আদেশ যদি না মানেন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আবার অবাধ্যতার অভিযোগ আনা হবে, এমনকি চাকরিচ্যুত হতে পারে, তাকে শাস্তি ভোগ করতে হতে পারে। আসলে রাষ্ট্রের পুরো রাষ্ট্রযন্ত্র যদি আইনানুগভাবে চলে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসে না। নাগরিক হিসাবে সবারই নাগরিক অধিকার, যেটা সেই অধিকার প্রত্যেকের আছে, এবং এই বিচার প্রক্রিয়া যাতে কোনো রকম কি বলে অন্যায্য প্রশ্ন না ওঠে, কোনো রকম ব্যত্যয় না ঘটে, যে স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো রকম গলদ না থাকে। এখন সেখানে তদন্ত কর্মকর্তা বিচারের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের যথেষ্ট, আমি মনে করি যে তাদের যে প্রয়োজনীয় ডিফেন্স, মানে অর্থাৎ তার পক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ
এগুলোও থাকা উচিত। কারণ তারা তো আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালতে আত্মসমর্পণ করেছেন অর্থাৎ তাকে পুরো তার আত্মপক্ষ সমর্থনের অথবা তার আইনজীবী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম ব্যত্যয় না ঘটে, কোনো রকম বাধা সম্মুখীন না হন, এই বিষয়গুলো আমি মনে করি যে আদালতে এগুলো খেয়াল রাখবেন এবং ন্যায় বিচার যাতে পান। জি, গাজী MH তামিম, একটু আপনার কাছে জানতে চাই, অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে বুধবার আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এরপর কারা কর্তৃপক্ষ তাদেরকে সেনানিবাসের অস্থায়ী যে সাব জেল সেখানে নিয়ে রেখেছে। এই সাব জেলে রাখাটা নিয়ে প্রশ্ন তুলেছেন গুমের শিকার হওয়া ব্যক্তিরা। আপনি এই সাব জেলে রাখার বিষয়টিকে কিভাবে দেখছেন? যে দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যেদিন ওনাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পূর্বেই সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করে বলা হলো যে হ্যাঁ, এটা আমরা গণমাধ্যমে জানতে পেরেছি এবং যে সকল কর্মকর্তার বিরুদ্ধে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়েছে তাদেরকে আমরা আমাদের হেফাজতে রেখেছি। অতঃপর আজকে ওনাদেরকে ট্রাইব্যুনালে পুলিশ গ্রেফতার করে ট্রাইব্যুনালে প্রডিউস করেছে। ওনারা কিন্তু আত্মসমর্পণ করেননি, তবে যেহেতু ওনারা সবাই একসঙ্গে এসেছেন, ধরে নেওয়া হচ্ছে যে তারা সকলেই মিলে সিদ্ধান্ত নিয়েই আইনের আশ্রয়ে এসেছেন। এরপরে ট্রাইব্যুনাল একটি আদেশ প্রদান করেছেন, সেখানে বলেছেন যে এই আসামিরা সকলেই কারাগারে যাবে। এই যে কারাগারে যাওয়ার আদেশ দেওয়ার দায়িত্বটা হলো ট্রাইব্যুনালের। এরপর ওনাদেরকে কারা কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে। কারা কর্তৃপক্ষ ডিসাইড করবে যে ওনারা কাশিমপুর থাকবেন নাকি কেরানীগঞ্জ থাকবেন নাকি কোনো সাব জেলে থাকবেন। এটা অ্যাবসলিউটলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ এটা সিদ্ধান্ত নেবেন। শুধু তাই নয়, ওনাদেরকে যে বাহনে আনা হবে এবং এই মামলার অন্যান্য আসামিদেরকে যে বাহনে আনা হয়, এটা অ্যাবসলিউটলি কারা কর্তৃপক্ষ এগুলো সিদ্ধান্ত নেয়। ট্রাইব্যুনালে কিন্তু মাঝে মধ্যে আমরা দেখতে পেয়েছি যেদিন আসামি সংখ্যা কম থাকে তখন ওনারা খুব ছোট বাহন ব্যবহার করে ওনাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করেন, আবার যেদিন বেশি থাকে বড় বাহন নেয়। এটা অ্যাবসলিউটলি কারা কর্তৃপক্ষের। তবে আমরা এই যে গণমাধ্যমের যে বাহনটি আজকে দেখতে পেলাম, এই বাহনটি শীতাতাপ নিয়ন্ত্রিত, এটা আমরা জানতে পেরেছি আপনাদের মাধ্যমে। এটাকে আমি কিন্তু স্বাগত জানাই। কারণ হলো এটাকে স্বাগত কখন জানাবো? যখন এটা কারা কর্তৃপক্ষ ব্যবহার করবে সবার জন্য। কারণ একটা ব্যবস্থা এতদিন ছিল, সেখান থেকে ইমপ্রুভ করে আরেকটু ভালো ব্যবস্থা করা হলো, এটা তো কারা কর্তৃপক্ষের জন্যই একটা ইমপ্রুভমেন্ট হলো। এখন এটা শুধু ওনাদের ক্ষেত্রে না, এই বাহনটা যখন সবার ক্ষেত্রে ব্যবহার করা হবে তখন তো এটা আর আমাদের প্রশ্ন আসবে না। সাথে সাথে আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, আমরা বারবার এই সেনা কর্মকর্তাদের নামটাই আনছি। আসলে আজকে ট্রাইব্যুনালে কিন্তু 3টি মামলা ছিল। একটি হলো DGFI এর অধীনে যে JIC বন্দিশালা, সেখানে যাদেরকে নির্যাতন করা হয়েছে, গুম রাখা হয়েছে, সেই মামলায় 13 জন আসামি। সেখানে প্রধান আসামি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপরে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল তারেক সিদ্দিকী সহ আরও বেশ কিছু। আরেকটি মামলা ছিল, সেটা হলো TFI অর্থাৎ র্যাবের অধীনে যে বন্দিশালা ছিল, সেই মামলায় আসামি 17 জন। সেখানে কিন্তু শেখ হাসিনা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তা আছে, সাথে কয়েকজন সেনা কর্মকর্তা। আরেকটি মামলা ছিল জুলাই গণহত্যার বা গণ অভ্যুত্থানের সময় সংঘটিত রামপুরাতে যে 28 জনকে হত্যা করা হয়েছে, সেখানে রামপুরার ওসি, সেখানে DMP কমিশনার সহ বেশ কিছু পুলিশ সদস্যের সাথে 2 জন সেনা কর্মকর্তা। এই 3টি মামলার কোনোটিতেই সেনা কর্মকর্তারা সেনা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেনি। রামপুরাতে ওনারা BGB হিসাবে দায়িত্ব পালন করেছিল জুলাই গণ অভ্যুত্থানের সময়, এবং গত 15 বছরে TFI-তে তারা র্যাবের ADG অপস মানে ADC অপারেশন এবং ডাইরেক্টর ইন্ট হিসাবে দায়িত্ব পালন করেছে, এবং JIC-তে ওনারা দায়িত্ব পালন করেছেন DGFI এর কর্মকর্তা হিসেবে, যেটা ডিফেন্স মিনিস্ট্রির অধীনে, যার প্রধান হলো তৎকালীন প্রধানমন্ত্রী, র্যাবের প্রধান হলো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। অতএব এই যে 3টি মামলায় 3টি গ্রুপকে আজকে আনা হলো, তার মধ্যে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা আছেন, কেউই সেনাবাহিনীর মধ্য থেকে অপরাধটা করেনি। একটা গ্রুপ করেছেন BGB-তে থেকে, একটা র্যাবে থেকে, এবং একটা গ্রুপ করেছেন DGFI থেকে। কিন্তু বারবার আমরা সেনাবাহিনী, সেনা সদস্য, সেনা কর্মকর্তা বলে এটিকে আমরা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছি। আপনি দেখবেন যে ট্রাইব্যুনালে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের আরও বেশ কয়েকটি মামলায় সেনা কর্মকর্তাদের ট্রায়াল চলছে এখনও, তখন কিন্তু কোনো প্রশ্ন আসে নাই। শুধু তাই নয়,
পাকিস্তান সেনাবাহিনীর একজন সদস্য 71-এর অভিযোগে যে মামলাগুলো ট্রাইব্যুনালে এখন আছে, সেখানেও কিন্তু একজন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তার বিচার এখনও চলছে। সে ট্রাইব্যুনালে কিছুদিন আগে জামিন পেয়েছে অতি বৃদ্ধ হওয়ার কারণে, এবং সে কিন্তু রেগুলার ট্রাইব্যুনালে হাজিরা দিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। 73-তে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটা তৈরিই হয়েছিল সেনা কর্মকর্তাদের বিচারের জন্য। 2009-এ এসে তৎকালীন প্রধানমন্ত্রী এই আইনে ইন্ডিভিজুয়াল শব্দটি যুক্ত করে সিভিলিয়ানদের বিচারের ব্যবস্থা করলেন। এই আইনে প্রত্যেকটি শব্দ বলা আছে যে একজন অফিসার তার কমান্ডিং অথরিটির কোন অংশটুকু শুনবেন, শুনে অপরাধ করলে তার ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে। অতএব এই আইনটা আলটিমেটলি সেনা সদস্যের বা সেনা কর্মকর্তাদের জন্য প্রত্যেকটি বর্ণনা করে দেওয়া আছে। অতএব এটি আমরা যা করছি সেটা সেনাবাহিনীর জন্য না, আমরা অপরাধীদেরকে বা অভিযুক্তদের বিচার করছি। এভাবে আপনারা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল, নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতীক। এই বাহিনীর কেউ কোনো অপরাধ করলে এবং সেটি তদন্ত করে আদালতে প্রমাণিত হলে তার বিচারের সুযোগ বাহিনীতেই আছে। বিষয়টি এইভাবে জনসম্মুখে আসার আগে সেনাবাহিনীর সম্মান ও মর্যাদার বিষয়ে সবার সতর্ক থাকা দরকার ছিল, এমনটা মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা। এটা কি আসলে বাহিনীর মর্যাদা কিংবা সম্মানহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা, কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। আজকে ডিবিসির দর্শক শ্রোতৃ মণ্ডলী এবং আজকের সহবিজ্ঞ আলোচক, না এখানে বাহিনীর মর্যাদা ক্ষুণ্ণের আমি কোনো কিছু দেখি না, যদি সরাসরি উত্তর দিতে চাই। তবে এটার একটু আমার মনে হয় একটু ব্যাকগ্রাউন্ড একটু আলোচনা করলে অনেক কিছু ক্লিয়ার হবে। 1973-র যে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে, এটা মূলত করা হয়েছিল যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের জন্য। সো জামাতে ইসলাম, শান্তি কমিটি, যারা আল বদর, আল শামস, তাদের জন্য এটা মূলত করা। প্রাথমিক পর্যায়ে তখন কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্য এখানে ইনক্লুড করা হয়নি। সশস্ত্র বাহিনীর সদস্যকে এখানে ইনক্লুড করা হয়েছে একটা অধ্যাদেশের মাধ্যমে। এখন আসেন আমরা আর্টিকেল 93(1) এবং 93(2) কোনো অধ্যাদেশ হলে এটা পরবর্তী পার্লামেন্টে যদি এটা আপনার রেটিফাই করা না হয় তাহলে পূর্ণাঙ্গ আইন হতে পারে না, রাইট? এটা কিন্তু হয়নি। দ্বিতীয়ত হলো আর্টিকেল 93(2) অনুযায়ী 60 ডেজের মধ্যে যদি রেটিফাইড না হয় এটা কিন্তু আইনি ভিত্তি থাকে না, এটা দ্বিতীয় বিষয়। এখন আসেন 6 অক্টোবর যে অধ্যাদেশটা জারি করা হলো 1973, আই থিঙ্ক 20C, এখানে 4টা ডিসকোয়ালিফিকেশন বের করা হলো। তার মধ্যে একটা হচ্ছে যে সে কোনো ধরনের বড় ধরনের পোস্ট পাবে না, মেয়রাল পার্লামেন্ট ইলেকশন করতে পারবে না, কোনো সার্ভিসে থাকতে পারবে না, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সে কোনো পাবলিক অফিস হোল্ড করতে পারবে না। এবং সেই দিনই কিন্তু 6 অক্টোবরই কিন্তু এটা চিফ প্রসিকিউটর বলেছেন যে মুহূর্তে এটা পাবলিশড হলো, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, তখন আর কেউ চাকরিতে নেই বলে ধরে নিতে হবে। সো এইটা পর্যন্ত খুবই স্পষ্ট, এটা আমার যদ্দূর মনে পড়ে এরকমই একটা স্টেটমেন্ট উনি দিয়েছিলেন। কিন্তু কথা হচ্ছে যে আর্মি অ্যাক্ট 1952 অনুযায়ী এখানে একটা বড় ধরনের এই প্রজ্ঞাপনের মাধ্যমে সামরিক আইন যে কাঠামো আছে সেখানে একটা প্রচণ্ড ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। এখন যদি সেনাবাহিনীর চাকরি থেকে কেউ একবার চাকরিচ্যুত হলে সে আর জীবনে কখনো চাকরিতে ফিরতে পারবে না। 1952 আর্মি অ্যাক্ট যেটা আছে সেখানে 45 থেকে 47 যে ধারা আছে তাতে কিন্তু কোনো সেনাবাহিনীর কোনো অ্যাক্টিভ মেম্বার, সশস্ত্র বাহিনীর কোনো মেম্বার বাইরের কোনো কোর্টে হাজির হতে পারবে না, সেটা তার চাকরিচ্যুতির কারণ হতে পারে। এবং এটার জন্য কিন্তু সুপ্রিম সেনাবাহিনীর যে আর্মি অ্যাক্ট আছে এটার জন্য কোনো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দরকার নেই, এটা সংবিধান দ্বারাই প্রোটেক্টেড। এবং অতীতে অনেক বড় বড় ধরনের ঘটনা, জিয়াউর রহমান হত্যাকাণ্ড, শেখ মুজিব হত্যাকাণ্ড সহ একাধিক এটা মানে বড় বড় কাহিনী কিন্তু সেনাবাহিনীর আইনে করা হয়েছে। এখন যেহেতু ব্যাপারটা আইসিটির মাধ্যমে আসছে, অবশ্যই আমরা আইসিটিকে এখানে ধন্যবাদ জ্ঞাপনকারী যে এত জটিল একটা বিষয় তারা একটা পর্যায়ে নিয়ে আসছে। সো এখানে আমরা দেখলাম যখন এই ধরনের ঘটনা কি সেনাবাহিনীর ভিত্তি বা সশস্ত্র বাহিনী ঘটেনি, মার্ডার হয়নি, অনেক বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু সেটা কিন্তু ওয়েল উইদিন মিলিটারি, এটা আর্মি অ্যাক্টকে দিয়ে কভার করা সম্ভব হয়েছে। আবার একইভাবে 3টা কেস, রেপ, মার্ডার অ্যান্ড কালপাবল হোমিসাইড, এই 3টার ব্যাপারে যদি ভিকটিম মানে অসামরিক হয়, বেসামরিক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পেনাল কোডের ধারা অনুযায়ী তাদের বিচার করা যেতে পারে। এখন যখন এরকম একটা আন্তর্জাতিক একটা কোর্টের মাধ্যমে এটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, তৎক্ষণিক সেনা সদর থেকে বলা হলো যে হ্যাঁ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এবং একটা কথা আমিও একজন সাবেক সেনাবাহিনী মানে কর্মকর্তা যে বলতে চাই, ন্যায্য বিচার হোক, এটা আমরা চাই। কিন্তু কথা হলো এই ন্যায্য বিচারিক প্রক্রিয়াটা কিন্তু এমন হতে হবে যেন এখানে
এই পুরো পরিস্থিতি দেখুন, এখন সেনাবাহিনীকে জনগণের ভিকটিমের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। সো এটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্র অংশ, এটাকে বুঝতে হবে। এখন কথা হলো যে আপনি যখনই তাদেরকে এই প্রোটেকশন, এখন সাবজেল করার কি বাংলাদেশে কোনো নজির নাই? এরশাদ সাহেবকে সাবজেলে রাখা হয়েছে, মানে ফরচুনেটলি আনফর্চুনেটলি আমি এরশাদ সাহেবকে নিয়ে গিয়েছিলাম এই সাবজেলে, সেই মানে 90 সালে। তো যাই হোক, সেকেন্ডলি আপনার 2 জন সাবেক প্রধানমন্ত্রীকে সাবজেলে রাখা হয়েছিল। সাবজেলে আপনার মানে সহায়ক একজনকে রাখা হয়েছিল, সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা, এই প্রভিশনগুলি কিন্তু আছে। এখন কথা হলো যে মূল যে প্রবলেমটা, একজন সেনাবাহিনী কর্মরত অফিসার, এটা কিন্তু কিং কমিশন, এখানে বাইরে গিয়ে করেছে ফাইন, কিন্তু এর মধ্যে যদি একজন অফিসারকে আপনি নির্দোষ পান, তাহলে তার তো স্ট্যাটাস অনুযায়ী তাকে আপনি কোনোদিন চাকরিতে ফেরত আনতে পারবেন না। সো এই বিষয়গুলো একটা বড় ধরনের জটিলতা তৈরি করেছে। এখন কথা হচ্ছে যে দেখুন, আমরা বলছি যে বিচার হোক যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে। আসলে কি পুনরাবৃত্তি ঘটবে না? কিচ্ছু হবে না। এতদিন যে 14 মাস যে গেল এই সেনাবাহিনী সংস্কার নিয়ে, গোয়েন্দা বাহিনীর সংস্কার নিয়ে কোনো কথাই উঠলো না। যে যন্ত্রটা আপনি রাখলেন, আজকে একজন জেনারেল, বাংলাদেশের ইতিহাসে আমরা 2 জন জেনারেল জি একই চিনি, একজন বিএনপির প্রতিষ্ঠাতা, মানে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তার কত আন্তর্জাতিক খ্যাতি সুখ্যাতি আছে, তাই না, মুক্তিযোদ্ধা। আরেকজন জিয়াউল হাসানকে আমরা দেখছি যে 1030টা হত্যাকাণ্ডের সাথে জড়িত। আপনি কোনো সংস্কার করলেন না, পরবর্তী রাজনৈতিক সরকার এসে আরেকজন জেনারেল জিয়া বের করবে যেখানে 2060টা হত্যাকাণ্ড হবে। এটা আপনারা খেয়াল করেছেন? কেন আজকে সেনাবাহিনীকে, আপনি কী চান? দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী আপনার দরকার, সশস্ত্র বাহিনী দরকার। সেখানে এই সশস্ত্র বাহিনীকে কেন আপনার বিজিবিতে পাঠাতে হবে? কেন ডিজিএফআইকে আপনার ক্যান্টনমেন্টের বাইরে কাজ করতে হবে? কোনো প্রয়োজন নাই। আপনি এই সেনাবাহিনীকে দিয়ে বিজিবি থেকে নিচ্ছেন, এই আপনি মেডিকেল কলেজে নিচ্ছেন, আপনি স্কুলে নিচ্ছেন, কলেজে নিচ্ছেন, জেলে নিচ্ছেন, সব জায়গায়। কোথায় নাই সেনাবাহিনী? তাহলে যদি রাজনৈতিক দলগুলি সেনাবাহিনীকে ব্যবহার বন্ধ করে, তাহলে তো এই প্রবলেম হতো না। কিন্তু 90-এর পর থেকে সেনাবাহিনীর একটা অংশ যারা প্রফেশনালি অনেক দুর্বল হয়তো, তাদেরকে কাজে লাগিয়ে সে 90 সাল থেকে 91 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ম্যাসিভলি, একদম নেকেডলি ব্যবহার করা হচ্ছে। আমরা চাই যে সেনাবাহিনী তার নিজের কাজে ফিরে আসুক, স্বাধীনতা সার্বভৌমত্ব। এবং এই যে বিচারিক প্রক্রিয়া, আজকে যদি আপনি তাকে সিভিল কোর্টে যেতে অ্যালাউ করেন, আর্মি অ্যাক্ট ভায়োলেট করে, সবাই প্রেফার করবে সিভিল কোর্টে যেতে। একজন ডিসি সাহেব একজন পিয়নের চাকরি খেতে পারেন না। একজন এসপি সাহেবকে আপনার তার কনস্টেবলকে শাস্তি দিতে পারেন না। আজকে যদি আপনি এইটা ওপেন করে দেন আর্মি অ্যাক্টের বাইরে গিয়ে, তাহলে দেখবেন যে কোনো দিন আর সেনাবাহিনী থাকবে না। সুপিরিয়র কমান্ডটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা ওই জলে স্থলে অন্তরিক্ষে যাওয়ার জন্য আদেশ শুনেছি, লফুল কমান্ড কি আনলফুল কমান্ড, এটা যে জিজ্ঞাসা করবে তাকে কোনোদিন র্যাবে পোস্টিং করা হবে না। সো আমাদের মধ্যে যারা অনেক ইনফেরিয়র, যারা পড়াশোনায় ভালো করতে পারে নাই, এরা দেখলাম যে র্যাবে যেতে চায়, পিজিআরে যেতে চায়, এসএসএফে যেতে চায়, ডিজিএফে যেতে। কারণটা কি জানেন? এরা তো পেশাগতভাবে উঠতে পারবে না। ওরা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে প্রধানমন্ত্রীকে আপা ডাকতে পারে, ইউনিফর্ম পরে পা ছুঁয়ে সালাম করতে পারে। এসব বন্ধ করেন। আপনি যদি সার্বভৌমত্ব রক্ষা করতে চান সেনাবাহিনীকে, হিল ট্যাক্সে আপনি পাঠান। হিল ট্যাক্স ইজ প্রোটেক্টেড। আজকে যদি সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী হিল ট্যাক্সে না থাকতো, আজকে এরা বাংলাদেশ অংশ রাখতে পারতেন না। ভবিষ্যতে আপনি নিয়ে আসেন উইথড্র করে, 1 মাসে আপনি হিল ট্যাক্স রাখতে পারবেন না। সো এই এতগুলি বড় চ্যালেঞ্জকে সামনে রেখে এই সেনাবাহিনীকে দিয়ে রাজনৈতিক দলগুলি যেভাবে নির্মমভাবে ব্যবহার করছে, সেখানে আমি মনে করি না যে ভবিষ্যতে কোনো ভালো কিছু আসবে। একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। সোহরাব হাসান, এই যে 15 সেনা কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সময় গুমের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে, কিন্তু আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন তারা নির্দোষ। বলেছেন অভিযুক্তরা অপরাধী হলে পালিয়ে যেতেন, যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্যরা পালিয়ে গেছেন। তিনি বলেছেন যা কিছু হয়েছে তা শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের নির্দেশে হয়েছে, তাদের এই ঘটনার ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। আসামি পক্ষের আইনজীবীর এই যুক্তির যৌক্তিকতা কতটা দেখছেন? আদালতের আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী এরা তো পাল্টা যুক্তি দেবে, তথ্য প্রমাণ দেবে। এখন এই যুক্তি বা তার যুক্তি খণ্ডন করেই কিন্তু এটা ন্যায় বিচার নিশ্চিত হবে না। এখানে তথ্য প্রমাণ, সাক্ষ্য, এগুলো কে কতটা প্রমাণ করতে পারে। এখন একটা সুপারিয়র রেসপন্সিবিলিটি, মানে ঊর্ধ্বতনের যে দায়িত্ব, এই যেমন নির্দেশদাতা, হুকুমদাতা, এটাই তো আওয়ামী লীগ আমলে তো হাজার হাজার মামলা হতো বিরোধী দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে যে এরা হুকুমদাতা। তা এখন নিশ্চয়ই সেই হুকুমদাতাদের খোঁজা হবে
বা এখানেও যে আসামি পক্ষের আইনজীবী যে কথা বলছেন, হুকুমদাতার কথা বলছেন। এখন এটা একটা প্রশ্ন যে হুকুমদাতার অন্যায্য বেআইনি হুকুম পালন করতে বাধ্য কিনা। হামস কামাল ভাই বললেন যে আর্মির মধ্যে যে এই যে চেইন অফ কমান্ড, সেখানে তো অধস্তন উপরস্থ যিনি ঊর্ধ্বতনের আদেশ অমান্য করতে পারেন না, কিন্তু একটা কোথাও না কোথাও তো বিবেক তাড়িত করা উচিত। হয়তো ঝুঁকি থাকে, চাকরিচ্যুতির ঝুঁকি থাকে, এমনকি মৃত্যুর ঝুঁকি থাকতে পারে, কিন্তু তারপরেও আমি মনে করি যে কোথাও না কোথাও এটা থামা উচিত। কারণ ধরেন বাংলাদেশে তো সামরিক বেসামরিক এত অঘটন ঘটেছে, যেমন সেনা বিদ্রোহ, এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ, মানে এটা তো রাষ্ট্রদ্রোহ। এখন সেটা তো আবার ন্যায্যতাও পেয়েছে। 15ই আগস্টে যারা রাষ্ট্রপতিকে হত্যা করলেন তারা কি ছিলেন? যদিও তাদের কয়েকজনের পরবর্তীকালে বিচার হয়েছে, সাধারণ আইনেই হয়েছে। সাধারণ আইনে হয়েছে, এবং সাধারণ আইনে হয়েছে বলে কিন্তু এটা নিয়ে বিতর্ক কম হয়েছে। পরবর্তীকালে অনেকগুলো কিন্তু বিশেষ আইনে বা বিশেষ দ্রুত বিচার আইনে বা ইত্যাদি আর্মি অ্যাক্টে হয়েছে। হ্যাঁ, শুধু এটা না, জিয়াউর রহমান হত্যা মামলায় যে কী বলে সামরিক আদালতে বিচার হলো এবং তাদের প্রায় বেশিরভাগই ফাঁসি হলো, 12 জন না 13 জন কর্মকর্তা। মানে অনেক অতীতের অনেক বিচার নিয়েই কিন্তু বিতর্ক আছে, মানে প্রশ্ন আছে। মানে আমাদের যে নিবেদন থাকবে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, কোনো ব্যত্যয় না ঘটে, আইনের ব্যত্যয় না ঘটে। আপনি যে কথাটি বললেন যে হ্যাঁ, এটি তো এখন সাবেক প্রধানমন্ত্রীর পক্ষের যিনি আইনজীবী, তিনিও কিন্তু আদালতে বলছেন যে তিনি দায়ী নয়, তিনি কোনো পরিকল্পনা করে হত্যা করেননি কাউকে। এটি তার বিরুদ্ধে একটি কি বলছেন, না মিথ্যা অভিযোগ, এবং আরেকটি বলছেন যে ওই যে প্রধান উপদেষ্টা যে কথাটা বলছেন, এটা মেটিকুলাস ডিজাইন। এখন এটি আদালতে তো তার মক্কেলকে বাঁচানোর জন্য অনেক কথা বলবে, এর পাল্টা কি আসে, আবার পাল্টা না আসলেও আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু তিনি রায় দেবেন। হ্যাঁ, আবার এই রায়টাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাও তো হবে, উচ্চ আদালতে তো এটা উচ্চ আদালতেও আবার এটা কিন্তু। গাজী এমএইচ তামিম, আপনার কাছে একটু আসতে চাই, অভিযুক্তরা গ্রেফতার হয়েছেন নাকি আত্মসমর্পণ করেছেন, এই বিষয়টি নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেছেন কর্মকর্তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, প্রক্রিয়াগত কারণে হয়তো তাদের গ্রেফতার দেখানো হয়েছে, কিন্তু তারা কখনোই গ্রেফতার ছিলেন না। প্রশ্ন হলো আসলে কোনটি করেছেন, আরেকটি প্রশ্ন হলো গ্রেফতার বা আত্মসমর্পণ যেটাই হোক না কেন, বিচার প্রক্রিয়ায় কি এর কোনো বাড়তি সুবিধা থাকছে কিনা? হ্যাঁ, যেহেতু এই বিচার প্রক্রিয়ার সাথে আমি সরাসরি যুক্ত ছিলাম এবং সকালবেলা যখন ওনাদেরকে আনা হলো আমার সামনেই ওনাদের ফরওয়ার্ডিং যেটাকে বলি, যে আসামি চালান, সেটা আমার হাতে সামনেই দেওয়া হলো। সেখানে দেখতে পেয়েছি যে পুলিশ, ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাদেরকে গ্রেফতার পূর্বক ট্রাইব্যুনালে হাজির করেছেন, এইভাবে লেখা আছে পেপারসে। এই পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি আমার সহ আলোচকের দু একটা প্রশ্নের একটু অ্যান্সার দিই। সেটা হলো 1973-তে যে আইনটি করা হয়েছিল স্বাধীনের পরে, সেটি করা হয়েছিল কিন্তু মূলত সামরিক বাহিনীকে বিচার করার জন্য। আর 1972-তে কোলাবরেটরস অর্ডার অর্থাৎ দালাল আইন করা হয়েছিল, এই যে উনি যাদেরকে বললেন রাজাকার, আলবদর, আলশামসের বিচার করার জন্য। এই দুটি আইনটা করা হলো দুই কারণে, উনি এটা একটু করছে। আরেকটা সংশোধন আমি করছি, সেটা হলো আর্মি আইন কনস্টিটিউশন দ্বারা প্রোটেক্টেড না, কনস্টিটিউশনে এমন কোনো ধারা নেই যেটা এটা বলা, বরং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কনস্টিটিউশন দ্বারা প্রোটেক্টেড। 73-তে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনটা করার পরে সংবিধানের প্রথম সংশোধনী করে আর্টিকেল 47(3) অ্যান্ড আর্টিকেল 47A সংযুক্ত করে বলা হলো সংবিধানের সাথে সাংঘর্ষিক দেশে প্রচলিত সকল আইন বাতিল হবে, সংবিধান প্রিভেল করবে। কিন্তু সংবিধানের সাথে যদি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কোনো আইন প্রণয়ন হয়, সেই আইন যদি সাংঘর্ষিক হয়, তবে সেই আইন প্রিভেল করবে, সংবিধান সেখানে সাইলেন্ট থাকবে। অতএব এই আইনকে এতটাই প্রাধান্য দেওয়া হয়েছিল 73-তে, সেই আইন এখনও বলবৎ আছে, সেই আর্টিকেলগুলো এখনও সংবিধানে আছে। এরপরে যেটা বলছি
চেইন অফ কমান্ড ফলো করলে কি হবে, এটিও এই আইনে বলা আছে। সেকশন 5-এ বলা আছে যদি কোনো কমান্ডার তার সাবঅর্ডিনেটকে এই ধরনের অফেন্স করার জন্য অর্ডার দেয়, কোর্ট এটাকে বিবেচনা করবেন এবং তার শাস্তি প্রদানের ক্ষেত্রে তাকে মিটিগেটিং ফ্যাক্টর হিসেবে বিবেচনা করবেন। এটি এই আইনে আছে, কারণ এটি হলো এই সামরিক হোক মানে অথবা কোনো ল এনফোর্সিং এজেন্সি যারা আছে, এরকম একটা সুশৃঙ্খল ফোর্সদের বিচারের জন্য এটি মূলত তৈরি করা হয়েছিল। পরবর্তীতে সিভিলিয়ানদের এই সুযোগগুলো দেওয়া হয়েছে। আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে এই গ্রেফতার হওয়া বা সারেন্ডার হওয়ার ক্ষেত্রে বিচারিক কোনো ফেলে না, তবে ওনারা যেভাবে হাজির হয়েছেন আদালতে, এই যে একসাথে হাজির হওয়াটা কিন্তু আসলে প্রমাণ করে যে ওনারা সবাই সিদ্ধান্ত নিয়ে আইনের আশ্রয়ে এসেছেন। পেপারসে আমরা দেখতে পাচ্ছি গ্রেফতার হওয়া। এখন যেটা আমরা বারবার বলবো সেটা হলো এই ট্রাইব্যুনালের বিচার স্বচ্ছতা দেখানোর জন্য বাংলাদেশের একমাত্র আইন যেটা ব্রডকাস্ট করা যায়, যেটা লাইভ করা যায়। এখানে সাক্ষ্য উপস্থাপন হচ্ছে, যুক্তিতর্ক উপস্থাপন হচ্ছে, আমরা যখন ফর্মাল চার্জ প্লেস করছি তখন আমরা লাইভ করছি, পরে রেকর্ডেডটা হচ্ছে, বারবার বাইরে এসে আমরা মিডিয়াতে বলছি যে আজকে এটা হয়েছে। এটা কেন করছি? এটা করছি শুধু ন্যায় বিচার করলে হবে না, ন্যায় বিচার যে হচ্ছে সেটা মানুষকে জানাতে হবে। আর আর্মি অ্যাক্টের বিচার আর আমাদের আইনের বিচারের সর্বোচ্চ পার্থক্য হলো যে এই যে অফেন্সটা হয়েছে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এবং মার্ডার, এইগুলার বিস্তারিত সংজ্ঞা আমাদের আইনে আছে এবং আমাদের আইনে একটা জিনিস বলা আছে যে এই সকল প্রসিডিউর অ্যান্ড মুড অফ লাইবিলিটি আমরা নিব হলো আইসিসি থেকে, রোম স্ট্যাটিউট থেকে, যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ব্যবহৃত হয়, যেটা বাংলাদেশের আর কোনো আইনে এই বিস্তারিত ব্যাখ্যা নাই। এর জন্য এই অপরাধগুলোর জন্য বেস্ট এবং একমাত্র আইনই হলো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল, প্রয়াত মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান বলেছেন একজন ভুক্তভোগী হিসেবে তার আশাবাদ দেশপ্রেমিক সেনা সদস্যদের যেন আর কেউ জনগণের মুখোমুখি দাঁড় করাতে না পারে, এই বিচারের মাধ্যমে তা নিশ্চিত করার আহ্বান তার। বিচারে কি তা নিশ্চিত করা যাবে কিনা? বিচারে হয়তোবা যে প্রকৃত অপরাধী তার শাস্তি নিশ্চিত করা যেতে পারে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রক্রিয়া ফিরবেই। আপনি আজকে সমস্ত রাজনৈতিক দল দেশ এরকম একটা গিরিখাতের মধ্যে পৌঁছে গেল, সেনাবাহিনীর সংস্কারের কথা কেন বলছেন না? সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার জন্য করতে না পারে তার ব্যবস্থা কেন কথা বলছেন না? বিডিআর মিউটিনি যে হলো সেখানে আপনার অনেকগুলি রিকমেন্ডেশন ছিল, কীরকম চাল ডালের ব্যবসা করা যাবে না, অফিসারদেরকে এই করা যাবে না, এই কথা। এইটাই কি বিডিআর মিউটিনি আর একটা মিউটিনি ঠেকাতে পারে না। আমি একইভাবে বললাম যে সংস্কার করতে হলে আপনি জানেন যে একজন মেজরকে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার জন্য তার ক্লিয়ারেন্স, নিরাপত্তা ছাড়পত্র নিতে হয়। নিরাপত্তা ছাড়পত্র নামে একটা হাস্যকর একটা জিনিস আছে আমাদের আর্মিতে। এটা শুরু হয়েছে 90-র পরে। বিএনপির সময় যদি কোনো আওয়ামী পরিবারের ছেলে অফিসার হয় সে জীবনে নিরাপত্তা ছাড়পত্র পাবে না। আবার যখন আওয়ামী লীগের সময় ছিল তখন বিএনপি জামাতের কেউ কখনো প্রমোশন পাবে না। এইটা কি নিরাপত্তা ছাড়পত্র? তাহলে কথা হচ্ছে যে আপনি রাজনৈতিকভাবে ব্যবহার করবেন আর আপনি সেখানে চাইবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এতগুলি সংস্কার হলো, সেনাবাহিনীর সংস্কার, মানে সশস্ত্র বাহিনীর সংস্কার। আপনি জানেন যে একজন মানে কর্নেল হওয়ার জন্য প্রধানমন্ত্রীর অফিস থেকে ক্লিয়ারেন্স আনতে হয়। তাহলে আপনি কিভাবে সম্ভব? যদি ওই কর্নেল সাহেব যদি সুযোগ পান প্রধানমন্ত্রীর পাশে যাওয়ার, সেই তো ইউনিফর্ম পরে পাস হয়ে সালাম করে তার প্রমোশনটা বাগিয়ে নেবে। এরকম একটা অদ্ভুত একটা সিস্টেম রেখে আপনি কোনোভাবে আশা করতে পারেন না বিচার করে আপনি পুরো সেনা যতজন আজকে গ্রেপ্তারি পড়ে সবাইকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে দেন যদি, তারপরে এই জিনিস ফিরতে বাধ্য এবং আরও নির্মম নিদারুণভাবে ফিরবে যতদিন পর্যন্ত এই সংস্কারগুলো করা না যাবে। তো আরেকটা বিষয় আমি জাস্ট আপনার সাথে মানে ওনার কথার প্রেক্ষিতে বলতে চাচ্ছি যে আর্মি অ্যাক্টকে এই জন্য এই পর্যন্ত যত সেনাবাহিনীর এমন বড় বড় ঘটনা, যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের কাহিনী আমি জানি, মানে ওই সময় যে বিচার হয়েছে, কর্নেল মাহফুজ নামে তার যে সামরিক সচিব ছিলেন তার ফাঁসি হয়েছে। কী জন্য জানেন? সে কিন্তু প্রাথমিকভাবে, এটা আমার ব্যক্তিগতভাবে শোনা, যে এটা রায়ের সাথে ছিল তার কাছে শুনেছি, উনি মরহুম জিয়াউর রহমানের ছবি তুলেছিলেন। কেন এই ছবিটা খালেদা জিয়াকে টাইমলি দেখা নেই? দিস ইজ দ্য ওয়ানলি রিজন তাকে ফাঁসি দেওয়া হয়েছে। সো এ পর্যন্ত সেনাবাহিনীর যত ঘটনা ঘটেছে, ওয়ানলি ওয়ান কেস যেটা জেনারেল মাইনুল করেছিলেন কোর্টে, যে ওনাকে মানে তার জুনিয়রকে বা তার থেকে অযোগ্য অফিসারকে অতিক্রান্ত করে তাকে প্রমোশন দেওয়া হয়েছে। এটার ফলাফল কী হচ্ছে? তখন হাইকোর্ট থেকে এটার মতামত দিয়েছে যে এটা মিলিটারি ম্যাটার্স, ইট শুড বি সেটেল দেয়ার। সো এ পর্যন্ত আপনি একটা নজির দেখাবেন না যে উইদিন মিলিটারি কোনো বিষয় সিভিল কোর্টে গেছে। এবং এইভাবে আপনার কোনো ধারণা আছে যে আপনাকে বলতে পারবেন কেউ যে আর্মির কোনো বিষয় যে বিচার হয়েছে, এখানে একজন মেজরকে, একজন লেফটেন্যান্ট কর্নেলকে জেল দেওয়ার পর্যন্ত ক্ষমতা আছে? মানে এটা 4 ধরনের কোর্ট মার্শাল আছে,
4 ধরনের কোর্ট মার্শাল। সো ইট কুড বি ভেরি ওয়েল সেটেল ইন মিলিটারি। কিন্তু সেনাবাহিনী যে ভালো কাজটা করেছে তারা বলেছে, উচ্চতর আদালত বলেছে, এবং আমি এই এনাদের সাথে সেনাবাহিনীর একটা গ্যাপ দেখতে পাচ্ছি। সেনাবাহিনী প্রেস ব্রিফিংয়ে বলল যে আমরা শুনতে পেরেছি তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে, আমরা এখনো পাইনি। ওনারা বলছেন যে তাদেরকে আটকানো হচ্ছে, কিন্তু আমরা জানি না তাদেরকে। আমার মনে হয় অত্যন্ত সংবেদনশীল দুইটা জায়গা, আইসিটি এবং সেনাবাহিনী, এই দুইটা জায়গায় নিজেদের মধ্যে একটু সমন্বয় করলে আমরা আরো ভালো ফলাফল পাওয়া যেতে পারে। আবারও আসছি আপনার কাছে, একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। সৌরভ হাসান, গুম ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সেনা কর্মকর্তাদের নাম আসায় এর মাধ্যমে কি আগামী দিনগুলোতে রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা আপনি কি মনে করছেন? না, রাজনীতিতে প্রভাব পড়ে আছে। রাজনীতিতে প্রভাব পড়ার কারণ যে কোনো অপরাধ, যে কোনো ঘটনা তার তো একটা ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, এবং সেটা তো আমরা দেখছি 54 বছর ধরেই দেখছি। কিন্তু বাংলাদেশের সামরিক বেসামরিক দুটো মিলে অঘটন তো কম ঘটেনি, কম মানুষকে আত্মাহুতি দিতে হয়নি, কিন্তু আমরা একটা সুশাসন পাচ্ছি না। আমরা একটা সঠিক গন্তব্যে কিভাবে যাব সেই পথ পাচ্ছি না। এটা দেওয়ার কথা রাজনৈতিক নেতৃত্বের। এই যে বারবার অভ্যুত্থান হয়, সামরিক শাসন আসে, তো রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে। কিন্তু দুর্ভাগ্য হলো যারা সামরিক নেতৃত্বের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার দোহাই দিয়ে বা ব্যর্থতাকে পুঁজি করে পরিবর্তন ঘটান, তারা ঠিক সেই ব্যর্থ রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে যান, অর্থাৎ গতানুগতিক পথে। তারা কোনো সংস্কার চান না। সংস্কার নিয়ে এত কথা হলো, একমাত্র আগামী নির্বাচনটি কিভাবে করা যাবে তা নিয়েও এখনও পর্যন্ত স্থির সিদ্ধান্তে আসতে পারেনি। এখনও আইনি ভিত্তি নিয়ে, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনা চলছে। আমরা ধরে নিলাম যে আগামী নির্বাচনটি কিভাবে হবে তার একটা সিদ্ধান্তে আসবে এবং নির্বাচনটি হবে। কিন্তু তারপর প্রথম হলো নির্বাচনটি কেমন হবে, দ্বিতীয় হচ্ছে যে ভাই বলছিলেন যে এই নির্বাচনে যারা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকবেন তারা কী করবেন, তারা কাকে ভোট দিবেন, অথবা কি তারা ভোট দিবেন না। আর যদি সত্যি সত্যি 3-4 কোটি ভোটার আর নির্বাচনে অনুপস্থিত থাকে, সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে। এই অনেকগুলো প্রশ্ন আসছে। যেটা উচিত ছিল 5 আগস্টের পরে, এত বড় অভ্যুত্থানের পর একটা জাতীয় রিকনসিলেশন, জাতীয় পুনরেকীকরণ, আমরা একসঙ্গে কিভাবে থাকতে পারি। সেক্ষেত্রে সাবেক যারা স্বৈরশাসক হিসাবে ক্ষমতাচ্যুত হয়েছে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, যেমন আবার যারা এই অভ্যুত্থানের অংশীজন তারাও রাষ্ট্রটি কীভাবে পরিচালনা করবেন সে ব্যাপারে তাদের সুনির্দিষ্ট পথরেখা আছে বলে মনে হয় না। জি, গাজী এমএইচ তামিম, আলোচিত নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় যারা জড়িত ছিলেন সেনা কর্মকর্তাদের বিচার সাধারণ আদালতে হওয়ার নজির থাকলেও সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা সামরিক আইনে যে কোনো ধরনের অপরাধের বিচারের সুযোগ রয়েছে, এবং সেই কারণেই তারা কেউ কেউ মনে করেন বিষয়টি যেভাবে জনসম্মুখে এসেছে তা সামরিক বাহিনীর মর্যাদা ও সম্মানের সাথে যায়নি। সেই হিসেবে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকে আপনি কিভাবে দেখছেন বা কি বলবেন? ছোট করে বলি, সেটা হলো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি অ্যান্ড আইসোলেটেড ক্রাইম, যেটা ক্রাইমস আন্ডার পেনাল ল, এটার মধ্যে একটা পার্থক্য আছে। একটা মানুষ কাউকে খুন করলো বা অ্যাবডাক্ট করলো, কনফাইন করলো, টর্চার করলো, এগুলো আমাদের দণ্ডবিধির একটি অপরাধ। সেটার বিচারের জন্য আমাদের বাংলাদেশে আদালত আছে, অথবা আর্মি অ্যাক্টে তারা তাদের অফিসারকে বিচার করতে পারে। কিন্তু যখন একটা অপরাধ সিস্টেম ক্রাইম হয়, এটা ওয়াইড স্প্রেডলি সারা দেশে ছড়িয়ে পড়ে, তখনই কেবল এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে মানবতা বিরোধী অপরাধে পরিণত হয়। জুলাইতে যেটা হয়েছে, ঢাকাতে সংগঠিত হয়ে সারা দেশে ছড়িয়েছে। 15 বছরে যেটা হয়েছে যে নির্দিষ্ট একটি গোষ্ঠীকে, যারা ভিন্ন মতাবলম্বী অথবা ভিন্ন রাজনৈতিক আদর্শের লোক, তাদেরকে বেছে বেছে তুলে আনা হয়েছে, অথবা যারা ইসলামিস্ট তাদেরকে বেছে বেছে তুলে এনে গুম করা হয়েছে। এগুলো হলো সিস্টেম ক্রাইম। এবং এই যে গুম করা হয়েছে, এর একটা প্যাটার্ন ছিল, একটা সিস্টেম ছিল। একটি গ্রুপ একে ধরতো, 3টি বা 4টি গ্রুপের হাতে এটা সাইকেলিং করতো, লাস্টে গিয়ে 4th গ্রুপ বা 3rd গ্রুপের কাছে গিয়ে তারা কনফাইন হতো, নির্যাতন হতো, এবং সবগুলো অপরাধের এবং এটা ছিল একই প্যাটার্নে।
এই যখন সিমিলার প্যাটার্নে কোনো অপরাধ হয় তখন ওই সাধারণ অপরাধটা সিস্টেম ক্রাইম হয়ে যায়, আর সিস্টেম ক্রাইম হলে সেটি মানবতা বিরোধী অপরাধ, যার কারণে এই আইনে বিচার শামীম হবে। কামালের কাছে যেতে চাই। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অবদান রেখে সশস্ত্র বাহিনী যে ভাবমূর্তি তৈরি করছে সেখানেও নেতিবাচক প্রভাব ফেলার কথা অনেকে বলছেন, এমন কি কোনো সম্ভাবনা দেখছেন? জি, এমন একটা সম্ভাবনা আছে। জাতিসংঘ মিশনে আমাদের একটা নেগেটিভ ভাবমূর্তি হচ্ছে এরকম যে এটা প্রিস্ট আর্মি, এটা হলো শ্রীমনিয়াল আর্মি, কোনো কাজ পারে না, এই ধরনের বদনাম ছিল। তবে এই বিচারের মাধ্যমে আমরা কোনোভাবেই বিচার ব্যাহত হোক, ন্যায্যতা মানে থাকবে না এটা আমরা বলছি না। তো এর মাধ্যমে আন্তর্জাতিক মিডিয়ার কিন্তু অলরেডি নিউ ইয়র্ক টাইমসে, গার্ডিয়ানে এই বিষয়টা কিন্তু আসছে, আলোচিত হচ্ছে, আমি দেখেছি, খেয়াল করেছি। সো এই জায়গাটাতে একটা নতুন একটা স্টিগমা লাগবে যে এটা একটা কিলার আর্মি, এদের জেনারেল আছে যারা হাজার হাজার কিলিং করতে পারে। সো এটা আমাদেরকে একটা ব্যাটল ফাইট করতে হবে, কোনো সন্দেহ নাই। এবং এটার জন্য এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক ইস্যু, এটা কিন্তু জাতীয় একটা ক্ষতি। বাট যাই হোক, এটার পাশাপাশি আমি একটা সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এখনই উচিত তাদের দাবি তোলার জন্য যে তারা কখনো বিজিবিতে যাবে না, তারা কোনো র্যাবে যাবে না। লেট দ্য বিজনেস টু বি উইথ দ্য সিভিলিয়ানস। তাদের কাজ স্বাধীনতা, সার্বভৌমত্ব, পার্বত্য চট্টগ্রাম এটার মধ্যে সীমিত থাকবে। যতদিন এটা বন্ধ করতে না পারবেন ততদিন পর্যন্ত সেনাবাহিনীর এই মানে কতিপয় মানুষের দানব হওয়াটা আপনি ঠেকাতে পারবেন না। এটা এই ব্যাপারে আমি নিশ্চিত। তবে এখানে আরেকটা কথা যদি আমাকে 30 সেকেন্ড সময় দেন, জন্য 10 সেকেন্ড একটু অগস্টা পিনোসের একটা উদাহরণ দেই। সামনে যে ঘটনা জটিলতাগুলো আসছে, এই যে সর্বপর্যায়ে যারা স্বীকৃত, সময় স্বল্পতার কারণে আমাদের একটু শেষ করতে হচ্ছে আজকের